নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ শনিবার 17 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আশা করছি মমতা ইস্তফা দেবেন, লিখলেন শুভেন্দু। খেলা শুরু। আবার দলবদল, দিলীপের ঘুম কেড়ে নিল বার্লার পদত্যাগ। দমদম ক্যান্টনমেন্টের কাছে দেহ উদ্ধার, আধপোড়া বস্তায় কপালে চিন্তার ভাঁজ চওড়া করছে পুলিশের। কেষ্টর পথ গেল, বীরভূমে তৃণমূলের নিনজা কৌশল। বিজেপি নেতার বিরুদ্ধে রাজ্যের সব থানায় এফআইআর। বাংলাদেশি নাগরিক মুর্শিদাবাদে মাদ্রাসা শিক্ষক পাচ্ছিলেন ইমাম ভাতাও, ফের কাঁটাতার পেরোতে গিয়ে গ্রেপ্তার। আফজল গুরুর ফাঁসির বদলা বোম মেরে তাজ হোটেল, মুম্বাই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি। এবার ট্রাম্পের টার্গেট আমেরিকায় থাকা প্রবাসীরা। এবার আসছে বিস্তারিত খবরে। ডিএ মামলায় বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ একদিকে যেমন রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এবার এই ডিএ মামলায় সুপ্রিম নির্দেশের পরে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতা রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছেন তাকে স্বাগত জানাচ্ছি। রাজ্যের সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ অবিলম্বে দেওয়ার জন্য বলা হয়েছে। এটা রাজ্য সরকারি কর্মীদের বড় জয়। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছিলেন। বিজেপি অনুমোদিত কর্মচারী পরিষদও এই আইনি লড়তে নেতৃত্ব দিয়েছে। দমনকারী মমতা সরকারের বিরুদ্ধে এই মিষ্টি জয়ের সমস্ত সদস্য এবং আধিকারিকদের অভিনন্দন। তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ডিএ কোনো অধিকার নয়। আজ সুপ্রিম কোর্টের রায় এটা প্রতিষ্ঠা করে দিয়েছে যে ডিএ একটা অধিকার। আমি আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় লাখ লাখ সরকারি কর্মীদের অধিকারকে ভঙ্গ করার জন্য দায় নেবেন এবং পদত্যাগপত্র জমা দেবেন। বকেয়া মহার্ঘ ভাতার 25% দিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমে 50% দিয়ে দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। পরে রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি তাতে আপত্তি জানান। এরপর রাজ্য সরকারের পক্ষের যুক্তি শুনে শীর্ষ আদালত জানায় বকেয়া মহার্ঘ ভাতার 25% দিয়ে দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ মিটিয়ে দিতে বলা হয়েছে। আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা সম্প্রতি গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই দলবদলের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির অন্যতম প্রবীণ নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উদ্বেগ প্রকাশ করেছেন। জন বার্লার পদত্যাগ নিয়ে তিনি বলেন যে এটি চিন্তার বিষয় এবং দলের জন্য রাজনৈতিক ক্ষতির কারণ হবে। শুক্রবার কলকাতায় সাংবাদিক বৈঠকের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, অনেকদিন ধরে শুনছিলাম জন বার্লা চলে যাবেন। এত বড় নেতা কেন ছেড়ে চলে যাচ্ছেন এটা পার্টিকে ভাবতে হবে। তিনি জন বার্লা ট্রেড ইউনিয়নের ব্যাকগ্রাউন্ড এবং তার লোকবলের কথা উল্লেখ করে বলেন যে বিজেপি এর আগে তার থেকে লাভ পেয়েছে এবং তাকে সম্মান দিয়ে মন্ত্রীও করেছে। দিলীপ ঘোষ মনে করেন যে কোনো কারণেই জন বার্লা দল ত্যাগ করুন না কেন তাতে রাজনৈতিক ক্ষতি হবে, কারণ তার পিছনে লোক আছে। এই ধরনের ঘটনা ঘটা চিন্তার বিষয়। তার মতে দলের উচিত এই বিষয়টি পর্যালোচনা করা। জন বার্লা দলবদলের আবহে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের ভিন্ন প্রতিক্রিয়া রাজ্যের বিজেপি নেতৃত্বের মতানৈক্য আরও স্পষ্ট করে তুলেছে। যেখানে দিলীপ ঘোষ এই দল ত্যাগে আশঙ্কার প্রহর গুনছেন, সেখানে শুভেন্দু অধিকারী বিন্দু মাত্র চিন্তিত নন, বরং তিনি জন বার্লাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি দিলীপ ঘোষকে দলের বহু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা যাচ্ছে না। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে খোশ গল্প করেছিলেন, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছে। স্টেশনের পাশে পড়ে রয়েছে আধপোড়া মৃতদেহ, তাও আবার বস্তাবন্দি। ব্যাপক উত্তেজনা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন চত্বরে। ক নম্বর রেলগেটের সংলগ্ন জ্যোতির্নগরে যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। বয়স আনুমানিক 25 থেকে 30 বছরের মধ্যে। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে যে রাস্তায় এই বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে সেখানে সর্বদাই মানুষের যাতায়াত থাকে, কিন্তু তার মধ্যে কিভাবে এই ঘটনা ঘটলো, কারা ফেলে দিয়ে গেল দেহ, তা নিয়ে শুরু হয়েছে চাপানুত্তর। একই সঙ্গে কেউ কেউ মনে করছেন দেহ ফেলে যাওয়ার পরেই বস্তায় আগুন লাগানো হয়েছে, কিন্তু ব্যস্ত রাস্তা এ কাজ করা কিভাবে সম্ভব হলো তা নিয়েও উঠছে প্রশ্ন। সূত্রের খবর, বস্তা দেখে সন্দেহ হওয়ায় এলাকায় এক ব্যক্তি পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ। আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয় তদন্ত। আশেপাশে যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেগুলি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মাঠে রয়েছে সিআরপিএফও।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি পার্থ মণ্ডল বলেন, 11টা নাগাদ খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে বডি ময়না তদন্তে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত নাম পরিচয় কিছুই জানা যায়নি, তদন্ত চলছে। তৃণমূল কংগ্রেস বীরভূমে অপ্রত্যাশিত কৌশল নিয়ে সকলকে চমকে দিয়েছে। দলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের হাত থেকে জেলা সভাপতির পদ কেড়ে নেওয়া হয়নি, বরং পদটি তুলে দেওয়া হয়েছে। শুক্রবার তৃণমূলের নতুন কোর কমিটির তালিকা প্রকাশিত হয়, যেখানে জেলা সভাপতি পদের উল্লেখ নেই। এই কমিটিতে অনুব্রত মণ্ডল সদস্য হিসাবে রয়েছেন, কিন্তু জেলা সভাপতি হিসাবে নয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত এই কোর কমিটি এখন বীরভূমে দল পরিচালনার দায়িত্ব নেবে। এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অনুব্রত মণ্ডল দীর্ঘদিন নিজের ইচ্ছামতো দল পরিচালনা করছিলেন, যা নিয়ে দলের ওপর মহলে অসন্তোষ ছিল। এই পটভূমিতে তৃণমূল জেলা সভাপতির পদ বিলুপ্ত করে কেষ্টর প্রভাব কমানোর কৌশল নিয়েছে। একসময় বীরভূমের অনুব্রত দাপটে বিরোধীরা গুটিয়ে থাকত। তবে 2021 সালে তিনি তিহার জেলে থাকাকালীনও দল ভালো ফল করেছিল। এবার কোর কমিটির সদস্য হিসাবে তাকে সাধারণত নেতার মতোই কাজ করতে হবে। রামপুরহাটের আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান হলেও অনুব্রতর এই পরিবর্তন মেনে নেবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। কর্নেল সোফিয়া কুরেশিকে ঘিরে বিতর্কিত মন্তব্য করায় প্রবল রাজনৈতিক বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। সেই মন্তব্যকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়ে দিয়েছেন, রাজ্যের প্রতিটি থানায় বিজয় শাহর বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন কংগ্রেস কর্মীরা। আগামী 48 ঘন্টার মধ্যেই অভিযোগ দায়ের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে সেনা জওয়ানদের ওপর জঙ্গি হামলার পাল্টা জবাব দেয় ভারত। 7 মে অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা এবং বায়ুসেনা। এই অভিযানের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিং। নারী শক্তির এই দৃঢ় উপস্থিতিকে দেশ জুড়ে প্রশংসা করা হয়। এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি মন্ত্রী বিজয় শাহ। তিনি বলেন, ওরা আমাদের হিন্দু ভাইদের ধর্ম যাচাই করে মেরেছে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকে পাঠিয়েছেন ওদের শিক্ষা দিতে। যদিও কর্নেল সোফিয়ার নাম উল্লেখ করেননি তিনি, তবুও তার কথার ইঙ্গিত স্পষ্ট ছিল বলেই দাবি বিরোধীদের। পরে অবশ্য বিতর্ক বাড়লে বিজয় শাহ বলেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে এবং তিনি কর্নেল কুরেশির কাছে ক্ষমা চাইতেও প্রস্তুত। বেআইনিভাবে ভারতে বসবাসকারী আরও এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার। সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। জানা গিয়েছে, গত 4 বছর ধরে মুর্শিদাবাদে বসবাস করছেন তিনি। সেখানে দর্জির কাজ করছিলেন, তেমনই একটি মসজিদের ইমামও ছিলেন। পাশাপাশি শিক্ষকতা করতেন মাদ্রাসা স্কুলে। কোচবিহার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশের নাগরিক ওই যুবককে গ্রেপ্তার করেছে বিএসএফ। মেখলিগঞ্জের 3 বিঘা সংলগ্ন অর্জুন ক্যাম্পের কাছে ধরা পড়েন তিনি। তাকে গ্রেপ্তার করে বিএসএফ এর 6 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা। জিজ্ঞাসাবাদে ওই যুবককে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেআইনিভাবে সীমান্ত পেরোচ্ছিলেন ওই যুবক। সেই সময় বিএসএফ জওয়ান তাকে পাকড়াও করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি আদতে বাংলাদেশের কক্সবাজারের বাড়ির বাসিন্দা। যুবকের নাম সেলিম উদ্দিন। বাবা আবুল বাশার আগেই মারা গিয়েছেন। গত 4 বছর ধরে মুর্শিদাবাদে বাস করছিলেন। সেখানেই দর্জির কাজের পাশাপাশি মসজিদের ইমাম নিযুক্ত ছিলেন। শিক্ষকতা করতেন মাদ্রাসা স্কুলে। সেই বাবদ অন্যের নামে আসা ইমাম ভাতার টাকাও পেতেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে আসা বহু বাংলাদেশি নাগরিকের খোঁজ মিলেছে। মূলত পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা সীমান্ত দিয়েই বেআইনিভাবে ভারতে প্রবেশ করার ঘটনা সামনে এসেছে। বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও দিব্যি এদেশের ভোটার কার্ড, পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে বসবাস করছিলেন তারা। এমনকি পাসপোর্ট পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন বলেও উদাহরণ উঠে এসেছে। পরপর এমন ঘটনায় একদিকে সীমান্তের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই ভুয়ো নথি বানানো এত সহজ কি করে, সেই নিয়েও প্রশ্ন উঠছে। মুম্বাইয়ের বিলাসবহুল তাজ হোটেল এবং ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্ক। এই দুটি জায়গাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শুক্রবার রাত্রে মেল আসে বিমানবন্দর পুলিশের কাছে। এরপরেই শনিবার সকাল থেকে আঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বাণিজ্য নগরীতে। মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মেলে বিমানবন্দর এবং তাজ হোটেল আইইডি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে এই বোমা বিস্ফোরণ করা হবে বলে মেলে ধরে উল্লেখ করা হয়েছে। মেল পাওয়ার পরেই পুলিশের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা, যদিও এখনো পর্যন্ত কোথাও কিছু পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। উল্লেখ্য, 2001 সালে সংসদ ভবনে হামলা চালানোর পরে অভিযুক্ত ছিল আফজল গুরু। 2013 সালে তাকে ফাঁসির সাজা ঘোষণা করা হয়। ওই বছরই ফেব্রুয়ারি মাসে ফাঁসি হয় আফজলের। এদিকে 2008 সালে মুম্বাই হামলার স্মৃতি এখনো তাজা আপামর ভারতবাসীর মধ্যে। সেই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে নিজেদের হেফাজতে পেয়েছে এনআইএ। এর মধ্যে ফের বাণিজ্য নগরীতে ছড়ালো বোমা আতঙ্ক। 2025 সালে জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট পদের শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তার আগে শাসনকালেই অভিবাসন নিয়ে কঠোর অবস্থান ছিল। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। নতুন মেয়াদে শপথ নেওয়ার পরপরই প্রবাসীদের জন্য কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন তিনি। তার প্রশাসনের ভাবনায় এবার রেমিট্যান্স অর্থাৎ প্রবাসীদের নিজ দেশে পাঠানোর অর্থের উপরে কর আরোপের পরিকল্পনা। প্রস্তাবিত কর হার 5%। এই ঘোষণার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকায় থাকা বহু প্রবাসীদের মধ্যে। তবে সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে ভারতীয় প্রবাসীদের উপর, কারণ আমেরিকায় বসবাসরত প্রবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত। এই কর প্রস্তাবের আগে ভারত পাক উত্তেজনার আবহে ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। তিনি বলেন, আমেরিকা তার স্বার্থকে সবার আগে রাখবে, তা যাই প্রভাব পড়ুক না কেন। এই বক্তব্যে ভারতীয় কূটনৈতিক মহলে অসন্তোষের সুর শোনা গিয়েছে। নতুন কর প্রস্তাব সেই অসন্তোষ আরও বাড়িয়ে দিল। এই মুহূর্তে রেমিট্যান্স ট্যাক্স কেবলমাত্র একটি প্রস্তাবনা। এই কার্যকর করতে গেলে কংগ্রেসের অনুমোদন লাগবে। তবে ট্রাম্পের মতো জনপ্রিয় নেতার মুখে এ ধরনের কঠোর নীতি নিয়ে কথা বলার অর্থ ভবিষ্যতে এই ধরনের নীতি বাস্তবায়নের সম্ভাবনা অমূলক নয়। ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রবাসীদের অবদান এবং আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ সবই এখন পরীক্ষার মুখে। এই প্রস্তাব কার্যকর হলে শুধু ভারতীয় প্রবাসীদের নয়, তাদের দেশেও এত বড় প্রভাব পড়বে অর্থনৈতিক এবং কূটনৈতিক উভয় দিক থেকেই। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।